বহুদিনের অনেক যত্নে লালিত সেই স্বপ্ন আজ সত্যি হওয়ার দোরগোড়ায়। আজ শুরু হতে চলেছে আমাদের স্বপ্নের রোড ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। শ্রীনগরের অপার সৌন্দর্যকে পেছনে রেখে আমরা এবার রওনা দিচ্ছি পৃথিবীর অন্যতম সেরা রোড ট্রিপ লাদাখের পথে। প্রকৃতির এক স্বর্গরাজ্য থেকে আরেক রুক্ষ অথচ ভীষণ সুন্দর উপত্যকার উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা। হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া বাঁক, মেঘের কোল ঘেঁষে চলে যাওয়া রাস্তা আর তার সাথে চারপাশের আকাশ ছোঁয়া পাহাড়ের বুক চিরে আজ আমরা এগিয়ে চলেছি। আর এই রোমাঞ্চকর মহাকাব্যের এই অধ্যায়ে আজ আমরা গিয়ে পৌঁছব এক ঐতিহাসিক এবং বীরত্বের ভূমিতে। আজকের এই সফরে আমরা পার করব বিখ্যাত সেই জজিলা পাস, দেখব সবুজের বিদায় নিয়ে ধূসর পাহাড়ের রাজকীয় আগমন, আর সাথে অনুভব করব হিমালয়ের এক অদ্ভুত নীরবতা। তাহলে আর দেরি কেন? সিট বেল্টটা শক্ত করে বেঁধে নিন, কারণ আজকের এই সফর শুধু একটা যাত্রা নয়, এটি জীবনের এক সেরা অভিজ্ঞতা হতে চলেছে। আর এই পথ শুধু কিলোমিটারের হিসেব নয়, এই পথ হলো সাহসের, ধৈর্যের আর নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প। ও বাবা, কি জজিলার রাস্তা বাঁ দিকটা ওয়াচ করবি, লম্বা লম্বা ট্রাক যেন ঘায়ের ওপরে উল্টে পড়বে। এই ছিল শ্রীনগরে আমাদের লাস্ট দুদিনের অ্যাকোমোডেশন, হোটেল গুলিস্তান। রুমের অবস্থা দেখতেই পাচ্ছ, অলরেডি এভরিথিং রেডি হয়ে গেছে। বাইরেটা অনেকটা এইরকম দেখতে লাগে। উপরে একটা মন্দির আছে সেই দূরে। এই মুহূর্তে পুরো রৌদ্রোজ্জ্বল ওয়েদার। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আপাতত আমরা আছি ডাল লেকের ধারে। সুন্দর সানি ওয়েদার, রৌদ্রোজ্জ্বল ওয়েদার। আর রাতের দিকে বৃষ্টি হয়েছে, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে। এতটা ক্লিয়ার আকাশ আমরা লাস্ট দুদিনেও দেখিনি। দূরে স্নো ক্যাপ মাউন্টেন অনেকটা হলেও ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু হালকা ফগি হয়ে আছে বলে এতটা দেখা যাবে না। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের ট্রিপের মেইন জার্নি স্টার্ট হতে চলেছে। কলকাতা টু লাদাখ ট্রিপে আজকে আমাদের ডে 6। আর আজকে আমরা শ্রীনগরকে টাটা বাই বাই করে স্টার্ট করবো লাদাখের উদ্দেশ্যে। তো আজকে আমাদের স্টে হবে হচ্ছে কার্গিল। ডাল লেকটা সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে। দেখো, সকালবেলা একদম শান্ত নিরিবিলি, না আছে গাড়ির বেশি হর্নের আওয়াজ। এমনি এই জায়গাটা প্রচুর বেশি কনজেস্টেড থাকে। 6:52 মতন এই মুহূর্তে সময় হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ির কমপ্লিট লাগেজ সেটআপ। একটা জেরিক্যানে পেট্রোল আছে 4.5 লিটারের মতন, আরেকটাতে ভরে নেবো। ফার্দার কোনো পেট্রোল ইস্যু হয় লাদাখের ওইদিকে গিয়ে তখন দেখা যাবে। আর এই হচ্ছে সামনের অবস্থা, চারদিকে শুধু জিনিসপত্র ভর্তি। তো মোটামুটি শ্রীনগর থেকে আজকের মতন আমাদের জার্নি স্টার্ট হলো। সময় হচ্ছে এখন সকাল 7:31 মতন। যেহেতু এত সকাল সকাল, সেই জন্য বুলেভার্ড রোড অনেকটাই ফাঁকা। আদারওয়াইজ আর 1 ঘন্টা বাদে এখান থেকে গাড়ি নিয়ে বেরোতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে স্টিল নাও 2400 কিলোমিটারের মতন রাস্তা কভার করা হয়ে গেছে আপ টু শ্রীনগর পর্যন্ত। পরে আজকে আমাদের জার্নি হবে আপ টু কার্গিল, অলমোস্ট 200 কিলোমিটারের মতন রাস্তা। অ্যাজ পার গুগল ম্যাপ ঘন্টা 5 রাস্তা, কিন্তু যেতে প্রায় ঘন্টা 7 লেগে যাবে। তো এখান থেকে গান্দারওয়ালের ডিস্টেন্স হচ্ছে প্রায় 21 কিলোমিটার্সের মতন। তারপরেই আসবে হচ্ছে সোনমার্গ, অলমোস্ট প্রায় 90 কিলোমিটার্সের মতন রাস্তা সোনমার্গ অব্দি। তো তারপরে আমরা ক্রস করবো দ্য মাইটি জজিলা পাস। সোনমার্গ একটু নিচুতে, প্রায় 8,500 কি 9,000 এরকম একটা কিছু হবে। জজিলা ক্রস করে আমরা দ্রাসে এন্টার করবো। দেন দ্রাস থেকে আমরা যাবো কার্গিল। তো লালবাজার দেখাচ্ছে 5 কিলোমিটার। তো আমরা একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম আর কি। দেখি এখান থেকে পেট্রোলটা ফুয়েল আপ করে নিই। হ্যাঁ দে দিজিয়ে। হ্যাঁ ঠিক আছে, চলো আপাতত পেট্রোল পেয়ে গেছি, নিশ্চিন্ত। গাড়ির ট্যাঙ্কটা এখান থেকে ফুল করিয়ে নেবো আর কি। তো যা রেঞ্জ ছিল মোটামুটি চলে যেত কার্গিল অব্দি, তো দরকার নেই। তো আমরা NH1 ধরে এগোচ্ছি। এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটাই একদম কানেক্ট করছে আপ টু লে অব্দি। NH1 সামনেই দেওয়া আছে গান্দারওয়াল। বেশি হলে হয়তো আর 10-11 কিলোমিটার পড়ে আছে। অলরেডি আমরা 11 কিলোমিটারের মতো চলে এসেছি। কিন্তু দারুণ ভিউ লাগছে। আমি শুধু ভাবি এখানে যারা যেসব লোকজন থাকে আর কি, ভালো লাগছে। কিছুদিনের জন্য হয়তো ঘুরতে এসেছি বলে ভালো লাগছে, তো আদারওয়াইজ যাই হোক, আপাতত খুব ভালো লাগছে। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, একদম পুরো ঝাঁ চকচকে ওয়েদার।
দূরে পুরো পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে আর কি। সোনমার্গ 66 কিলোমিটার, হজরতবল 9 কিলোমিটার রাইড। তো সকাল সকাল দেখতে পাচ্ছি বেশ কাশ্মীরের লোকজনও কাজকর্মে বেরিয়ে পড়েছে, এই আমাদের ওখানকার মতনই, রাস্তার মোড়ে মোড়ে লোকজন। বাহ, সামনের ঘরবাড়িগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। শ্রীনগর শহর ছাড়িয়ে আমরা যত এগোতে থাকি, চোখের সামনে ভেসে ওঠে কাশ্মীরি সংস্কৃতির আসল রূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধ পপলার এবং উইলো গাছ, আর তার মাঝেই দেখা মেলে ঐতিহ্যবাহী কাশ্মীরি ঘরবাড়ি। এই যাত্রাপথের সবচেয়ে সুন্দর দিক হলো সিন্ধ নদী। পুরো রাস্তা জুড়েই এই নদী আমাদের সঙ্গী। পাহাড়ি পাথরের বুক চিরে বয়ে চলা তীব্র গতির সাদা জলের ধারা আর তার গর্জন মনের ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা যত উপরে উঠছি, উপত্যকা তত সবুজ আর চারপাশের পাহাড়গুলো আরো বিশাল হয়ে ধরা দিচ্ছে। তো আপাতত আমাদের গাড়ির মধ্যে আমাদের সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা চলছে আর কি। এই মুড়ি চানাচুর খেতে হবে আর কি। ওয়েদার তো ভালো ঠান্ডা আছে, চিল ঠান্ডা আছে, বৃষ্টিও পাবো আশা করি, ফোরকাস্টে যা দেখিয়েছে। লেতে গিয়ে মেবি স্নোফলও পেতে পারি, ফোরকাস্ট যদি ঠিকঠাক থাকে আর কি। তো স্টিল নাও সবে 20 কিলোমিটারের মতন আমরা এসেছি। সিন্ধু নদী ক্রস করছি, ভালো ওয়াটার ফ্লো আছে যা দেখতে পাচ্ছি আর কি। সিন্ধু নদী বা সিন্ধু নদ যাই বলো, বা বর্তমানে যেটার নাম ইন্ডাস রিভার, সবই এক। সিন্ধু নদ আমাদের পৌরাণিক নেম, আর ইন্ডাস আমাদের ইউরোপিয়ান নেম আর কি, পরে দেয়া আর কি। সামনের পাহাড়ের ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ পাহাড়ের, পুরো রোদ ঝলমলে ঝাঁ চকচকে ওয়েদার আর কি। দারুণ একটা ভিউ সামনের। ইন্ডাস রিভার বা সিন্ধু নদী বা সিন্ধু নদ বা সিন্ধু নালা এরকম সব নাম দিয়েছে এক একটা। তো এটাকেই ফলো করে আপ টু লে অব্দি যাবো পুরোপুরি। সেখানে গিয়ে আবার সিন্ধুর সাথে মিশেছে ঝান্সকার এসে। তো দেখো এখান থেকে লে দেখাচ্ছে 400 কিলোমিটার্স, বালতাল 70, কার্গিল 174, দ্রাস 117, সোনমার্গ 55 কিলোমিটার। দূরে স্নো ক্যাপ মাউন্টেন, নিচ থেকে বয়ে চলেছে ইন্ডাস রিভার। চারদিকে সুন্দর সবুজে ঘেরা গাছপালা, মাঝখানে সুন্দর NH1, একদম প্রপার NH যাকে বলে, পুরো মাখনের মতন রাস্তা। তো মাঝখানে 2-3টে চেকপোস্টে আর কি এন্ট্রি করতে হলো। সোনমার্গ থেকে প্রায় এখনও স্টিল নাও হয়তো 45 কিলোমিটারের মতন দূরে আছি আর কি। বাইরের টেম্পারেচার এখন শো করছে 19 ডিগ্রি। তো আপাতত আমরা গাড়ি দাঁড় করিয়ে, হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করিয়ে একটু সাইডে নামলাম। আর এখান থেকে বয়ে চলেছে হচ্ছে ইন্ডাস রিভার বা সিন্ধু নদী, আপন গতিতে বয়ে চলেছে। অদ্ভুতের জলের রং, ছোট সাঁকো আছে, ছোট ক্যানাল টাইপের, সুন্দর ভাইব এখানকার। নিজের গাড়ি নিয়ে ঘোরার এটাই মজা, এই সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। বেশ দারুণ দেখতে লাগছে। তো সোনমার্গ এখান থেকে প্রায় স্টিল নাও 40 কিলোমিটারের মতন বেশি বাকি আছে। তার আগে আমরা অনেকক্ষণ থেকেই দেখছিলাম আর কি, নদীর ধারে যদি নামা যায় কোনো জায়গা পাই। তো অবশেষে এরকম একটা প্যাচ পেয়েছি, একটা জায়গা পেলাম আর কি। তো দারুণ জায়গাটা। সিন্ধু নদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এখন এই একটা উল্টো দিকে একটা দোকানে দাঁড়ালাম আর কি, সিন ভিউ ধাবা। তো এখানে ভেজ ম্যাগি পাওয়া যাচ্ছে, ম্যাগি বানাতে বলে দিয়েছি। ম্যাগিটা প্যাক করে গাড়িতে নিয়ে নেবো, যেতে যেতে খাবো আর কি। বেশ অনেকটাই আমরা লেট করে ফেললাম আর কি এই নদীর ভিউ দেখতে দেখতে। 9:56 মতন টাইম হয়ে গেল অলরেডি। সামনে সোনমার্গ ক্রস করতে হবে, দেন জোজিলা ক্রস করতে হবে, ইট উইল টেক টাইম। এখানে ম্যাগি আমরা অর্ডার করে নিয়ে নিয়েছিলাম আর কি, ভেজ ম্যাগি উইথ ভেজিটেবল। পার প্লেট ম্যাগি 80 টাকা, ম্যাক্সিমাম আমি 50 টাকা অবধি খেয়েছি, এখানে 30 টাকা দাম বেশি। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অসাধারণ। দূরে সেই দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। সোনমার্গ এখান থেকে প্রায় 40 বা 38 কিলোমিটারের মতন এখন অবধি রাস্তা পড়ে আছে। অসাধারণ লাগছে দেখতে চারপাশটা। দেখে বেশ মনে হচ্ছে যে পাহাড়টা কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। এই যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো কত কাছে চলে এসছে দেখো। তো লে 371 কিলোমিটার দেখাচ্ছে, নিমু 338, কার্গিল 145 কিলোমিটার। না প্রপারলি নয়, কিন্নর গেট তো টোটালটাই কভার্ড, হালকা একটুখানি ক্লিপ হয়ে আছে, স্লাইট, বেশি নয়। তো কাশ্মীর ছেড়ে যখনই আমরা দ্রাস যখনই ক্রস করবো হয়তো বা ভিউ চেঞ্জ হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা সোনমার্গ টানেলের মধ্যে প্রবেশ করতে চলেছি। আর 5.5 মিটার হাইট লিমিট দিয়েছে, উঁচু গাড়ি এখান থেকে প্রবেশ করতে পারবে না, মেবি টানেলে লেগে যাবে 5.5 মিটারের উঁচু গাড়ি গেলে। সো কার্গিল এখান থেকে 135 কিলোমিটার, লে 360, সোনমার্গ 15 কিলোমিটার মাত্র। তো আপাতত আমরা এন্টার করছি সোনমার্গ টানেল। প্রায় 8600 ফিট উচ্চতায় এই টানেলটা আছে আর কি। প্রায়
6.5 বা 6.5 বা 7 কিলোমিটার, খুব বেশি হলে ম্যাক্সিমামের লেন্থ আর কি। অ্যাকচুয়াল কাশ্মীরের অ্যাভালাঞ্চ প্রন যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোকে বাইপাস করার জন্য এই টানেলটা মেন তৈরি করে, সারা বছর যাতে কানেক্টিভিটি রাখা যায় সোনমার্গের সাথে। প্রায় 2700 কোটি টাকার মতন প্রজেক্ট NHAI এর, দারুণ বানিয়েছে টানেলটা। স্পিড লিমিট অ্যাজ ইউজুয়াল 50 কিলোমিটার পার আওয়ার। ইমার্জেন্সি ইভ্যাকুয়েশনের জন্য এভরি মনে হয় 500 মিটারে একটা করে SOS কল ফেসিলিটি আছে। ওই টানেল থেকে বেরোতেই অদ্ভুত সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম আমরা। এই যে ওপরে দেখো পুরো স্নো, পুরো ক্যাপড হয়ে গেছে মাউন্টেনটার, ঠিক এর নিচ থেকে বয়ে চলেছে এই যে ইন্ডাস রিভার বা সিন্ধু নদ। বাঁ দিকে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন। বাহ, বাইরের টেম্পারেচারও অনেকটা কমে গেছে, প্রায় 18-র মতন টেম্পারেচার এই মুহূর্তে বাইরে। আমরা অলমোস্ট প্রায় সোনমার্গের কাছাকাছি চলে এসেছি, 11:26-এর মতন টাইম হচ্ছে। এই যে নিচ থেকে বয়ে চলেছে সুন্দর সিন্ধু নদী, আর আমরা জাস্ট সোনমার্গ টানেলটা ক্রস করে দাঁড়ালাম আর কি। সেই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সোনমার্গ টানেল, আর ওপরে এই যে দেখো কিছু স্নোকল মাউন্টেন আর পাইন গাছের সারি পুরো ভরা জায়গাটা। তো এখানে একটা ছবি তোলার সুন্দর জায়গা আছে আর কি। অদ্ভুত দেখতে পাহাড়গুলো। এই পাহাড়টার উপরে কোনো গাছ নেই, এগুলোতে তার মানে বরফ পড়ে এবং অ্যাভালাঞ্চ হয়। এই পাহাড়টার উপরে কোনো গাছ নেই। যে পাহাড়গুলোর উপরে গাছ আছে সেগুলো বুঝতে হবে, সেগুলোতে বছরের ম্যাক্সিমাম টাইম বরফ থাকে না আর কি। এই পাহাড়টা যেমন ওপরটাতে স্নো ভর্তি। তো এই হচ্ছে এখানকার ভিউ। অ্যাকচুয়াল সোনমার্গে দাঁড়াবার বা সোনমার্গ 0 পয়েন্ট হেন দেন এইসব জায়গাগুলো এই মুহূর্তে আমরা যাবো না, কারণ আমাদের তার লক্ষ্য হচ্ছে কার্গিল পৌঁছানো আজকে। অন্য সময় কোনো দিন কোনোবার কাশ্মীর ট্রিপ করা যাবে, সেই সময় সোনমার্গ ভালোভাবে ঘুরবো বা এক্সপ্লোর করবো। টিল দেন চলো ধীরে ধীরে এগোনো যাক। তো আমরা জাস্ট সোনমার্গটা ক্রস করেই বেরিয়ে এলাম আর কি, টুয়ার্ড বালতালের দিকে যাচ্ছি আর কি। খুব বেশি হলে বালতাল হয়তো আর 8-9 কিলোমিটার দূরে আছে। সোনমার্গ মিন্স হচ্ছে সোনার তৃণভূমি। চারপাশের ভিউ দেখলেই বুঝতে পারবে, যেন পুরো সবুজ ঘাসের গালিচা পাতা, আর দূরে সব স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। তো NH1-এর কন্ডিশন দারুণ সুন্দর হাইওয়ে। অ্যাকচুয়াল আর্মি অপারেট করে তো এই রোডটা, সো সেই কারণেই আপ টু লে অবধি রাস্তা এরকম সুন্দরই পাবো আর কি। বালতাল এখান থেকে 5 কিলোমিটার ডান দিক দেখাচ্ছে। তো সোনমার্গের অ্যালটিটিউড 8,960, 9,000 ফিটই ধরতে পারো। তো আমরা বালতাল ক্রস করে মানে এগিয়ে চলে এলাম। বালতালটা অনেকটা ডান দিকে ঢুকতে হয়। বালতাল থেকেই ধরতে গেলে অমরনাথ যাত্রা শুরু হয়, 14 কিলোমিটার্সের মতন ট্রেক। এবার আমাদের মেন চ্যালেঞ্জিং কাজ হচ্ছে আমাদেরকে জোজিলা ক্রস করতে হবে। সত্যি রাস্তার হাল খুব বিচ্ছিরি জোজিলার আগে। এরপরে কয়েকটা হেয়ারপিন বেন্ড আছে আর কি। এই ন্যারো রোড দিয়ে ট্রাক গাড়ি সবই যাচ্ছে, অসুবিধা নেই, আমরা নর্থ বেঙ্গলের ড্রাইভার আছি। এর থেকে তিস্তা ধারের রাস্তা অনেক বেশি ডেঞ্জারাস আমাদের কাছে, যখন তখন ধসে যেতে পারে। যেই তুলনায় ইটস ওকে। ক্রেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে ঠিকঠাকই আছে এখনো অবধি, তো যেরকম কিছু ফেস করিনি প্রবলেম। ফুল লোডেড গাড়ি, পাওয়ার জেনারেশন ঠিকঠাকই আছে, ল্যাক অফ পাওয়ার সেরকমভাবে কিছু ফেস করিনি স্টিল নাও। দেখা যাক জোজিলা ক্রস করতে গিয়ে কতটা কি হয় না হয়। আদারওয়াইজ তো ওয়েদার বাইরে খুব সুন্দর, রৌদ্রজল ওয়েদার, এটা থাকলেই ভালো হয় আর কি। বৃষ্টি বৃষ্টি হলে খুব মুশকিল। এখান থেকেই মেন জোজিলা পাশে ওঠার রাস্তাটা স্টার্ট হলো আর কি। ও রাস্তা বিচ্ছিরি অবস্থা, আবার বড় বড় ট্রাকস নামছে, বাপরে বাপ। এই জন্যই বলে জোজিলার রাস্তা বাঁ দিকটা ওয়াচ করবি, বিশেষ করে যখন শীতকালের দিকটা, মানে শীতকাল মানে যখন জাস্ট উইন্টারটা শেষ হয়ে বেরিয়ে যায় আর কি, তখন ম্যাক্সিমাম টাইম এখানে অ্যাভালাঞ্চ হয়। কিছুদিন আগের ঘটনা, কিছু মাস আগের ঘটনা, বড় অ্যাভালাঞ্চে অনেকগুলো গাড়ি আটকা পড়েছিল আর কি। এই মুহূর্তে বরফ টরফ কিছু নেই পাসের ওপরে, সুন্দর। রাস্তাঘাটের হাল খুব খারাপ, মানে অতিরিক্ত বাজে রাস্তা আর কি। প্রপার অফরোডিং রাস্তা জোজিলার ওপরের। তো জোজিলা টানেল তৈরি হচ্ছে, বড় সড়ো প্রজেক্ট। কিছু বছরের মধ্যে জোজিলা টানেল পুরো রেডি হয়ে যাবে, তখন আর জোজিলা পাসকে ক্রস করতে হবে না, বা বরফের কারণে কানেক্টিভিটি বন্ধ হবে না। ভয় লাগছে রীতিমতো, যেন ঘায়ের ওপরে উল্টে পড়বে। লম্বা লম্বা ট্রাক বড় বড়, আর একদিকে রাস্তা ডেড এন্ড আর কি। আমাদের লেফট সাইডটা পুরোটাই ডেড এন্ড। সামনে যেমন সুন্দর ভিউ পাহাড়ের ওপরে, পুরো স্নো ক্যাপ হয়ে আছে, কালো কালো মেঘ দেখা যাচ্ছে, আর ঠিক তেমনটাই ভয়ঙ্কর রাস্তা জোজিলার। সেই উপরে দেখ, সেই উপরে দেখা যাচ্ছে, সেই উঠতে হবে। বাপরে বাপ, কি পাস! প্রচন্ড আনসার্টেন এই পাস। জোজিলা পাশে লেগে গেছে বেশ বড় সড়ো জ্যাম। দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। অ্যাকচুয়াল এত ন্যারো রাস্তা এবং তারপরে এত
হেয়ারপিন বেন্ডস আছে এখানে, সেখানেই বড় বড় ট্রাকগুলো ঠিক মতন ঘোরাতে পারে না, আর কন্টিনিউ তো গাড়ি চলছে এখানে না, এই কারণেই জজিলা পাস এতটা চাপের। তো আপাতত আমরা জজিলা পাসের ওপরেই আছি, মাইটি জজিলা পাস। এই যে লম্বা লম্বা উঁচু উঁচু পাহাড়, আর বিশাল বড় লাইন লেগে গেছে গাড়ির। বলছে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা নাকি আগে জ্যাম আছে, কী কারণ বলতে পারবো না, কিন্তু নিচের রাস্তা এখনো অবধি ফাঁকা। আর একদম নিচ থেকে বয়ে চলেছে সেই যে সিন্ধু নদী, আর ওপরের ভিউ অনেকটা এইরকম। বল কি কেমন লাগছে? লাদাখ যাচ্ছিস? লাদাখ জজিলা পাসে এখন আটকে পড়েছিস? জজিলা পাসে যে আটকে পড়লি, বলছিলাম তোমাকে, তোমার জন্যই লেট হয় সবসময়। আর প্রচন্ড হ্যাপাজার্ড গাড়ি চালাচ্ছে, যেই একটুখানি গ্যাপ পেয়েছে আর কি। জম্মু কাশ্মীর পুলিশের কথা শুনলো না, চলে গেল। পুলিশের কথাই শুনলো না, চলে গেল। হ্যাঁ, পুলিশও বা কি বললো, কিছুই বলতেও পারলো না, নেমে বড় জোর একটু গরম দেখালো, ব্যাস, তারপরে ফুস। এই হচ্ছে জজিলার সিন, এই কারণেই ট্রাফিক জ্যামটা লাগে। এই ট্রাকগুলো আসছে কিন্তু ঘোরানোর কোনো জায়গা নেই, দেখো এদিকে খাদ, এদিকে জায়গা নেই, গাড়িগুলোকে বাজেভাবে ওইদিকে ঢুকিয়ে দিয়েছে, বিশেষ করে যে গুজরাটের গাড়িটা, কোনো একটা সেন্স নেই, নন সেন্স। ওইভাবে গিয়ে ঢুকে ওই দাঁড়িয়ে গেল, নেই তোকে পিছনে সেই আসতেই হবে ছাগল। আর হয় ওইভাবে মাথা মোটা, সেই মালটাকে পিছনেই আসতে হবে, শুধু শুধু হুটোপাটা করে আগে গেল। ওকে কিন্তু বারণ করলো যে আর এগিয়েও না, এগিয়েও না, ওকে হাত দেখালো এগিয়েও না, যে ট্রাক ঘুরতে পারবে না এখানে। এদিকটা পুরো বরফ, এটা অ্যাভালাঞ্চের বরফ আর কি, পুরো নেমে এসছে ওইভাবে উপর থেকে। যখন অ্যাভালাঞ্চ এরকম নেমে আসবে, পুরো নিয়ে খাদে নিয়ে চলে যাবে। আমরা এখন জজিলার লম্বা জ্যামে ফেসে আছি প্রায় আধা ঘন্টা ধরে, মানে গাড়ি মুভ করছে না, হয়তো 10 মিনিট পর গিয়ে 30 সেকেন্ডের জন্য বা 40 সেকেন্ডের জন্য মুভ করছে, এরকম সিচুয়েশন। তো তার মধ্যে ভাবলাম আমাদের সাথে ওই যে একটু জাস্ট শুধু ভাত একটু করে নিয়ে এসেছিলাম, আর বেশি কিছু করা হয়নি, আমি তো কিছুই করতে পারিনি, দিদি করে নিয়ে এসেছিলেন ভাত, তো সেটা এখন এই চিপস দিয়েই খাওয়া হচ্ছে। কেমন লাগছে খেতে? তো ভালো লাগুক বা না লাগুক, মানে এর ছাড়া আর কিছু নেই, অ্যাডজাস্ট করতে হবে, আর খেতে তো হবে, এর থেকে কিছু তো আর পাবে না। এখন দাঁড়াও, যা জ্যাম লেগেছে, কখন পৌঁছবে কার্গিল কোনো ঠিক নেই, জজিলাটাকে ক্রস তো করো। তো অ্যাকচুয়ালি জজিলা বাসের কিছু কিছু পোর্শনে আর কি কাজ চলছে, এগুলো তো বরফ, এগুলো সব অ্যাভালাঞ্চ প্রন জোন, মানে যখন তখন এগুলো থেকে নেমে আসে আর কি, বরফ স্লাইড করে চলে আসে, তো খুব রিস্কি। একদমই তাই, এই জায়গাগুলো খুব রিস্কি জায়গা, যখন তখন ধস নামতে পারে আর কি। তো এই জন্যই জজিলা পাস বলে খুব ডেঞ্জারাস, মানে একটা সার্টেন জায়গায়, কোনো জায়গায় অনেকক্ষণ ধরে স্টাক হয়ে যাওয়া মানে একটু ভয়ের ব্যাপার আর কি। আর সামনের ভিউ ভাই অসাধারণ, অসাধারণ ভিউ। একদিকে যেমন ভয়ঙ্কর খাদ, অন্যদিকে ভয়ঙ্কর পাহাড়, যখন যে কোনো সময় ঝরে পড়তে পারে, আর আরেকদিকে সামনে সুন্দর স্নোক্যাপ মাউন্টেন। মানে যে পাহাড়গুলোকে আমরা অনেকটা নিচ থেকে দেখছিলাম আর কি, শ্রীনগরে থাকার সময় বা সোনমার্গে থাকার সময় যখন আমরা জার্নি স্টার্ট করলাম, তারপর থেকে এখন যা দেখছি প্রায় তার কাছাকাছি সেই লেভেলে চলে এসেছি। কিছু কিছু প্যাচ ভালো, বেশ চওড়া আছে রাস্তা, কিছু কিছু প্যাচ প্রচণ্ড ন্যারো আর কি। সাইডে নয় নয় করে প্রায় 10-12 ফিটের বরফ জমে আছে আর কি, এই যে এইদিকে পুরো বরফ জমে আছে। বাপরে বাপ, কি বরফ ভাই, এ তো প্রায় চট্টান বরফের। 20-22 ফুট, 20 ফুট তো হবে না, 10-15 ফুট তো হবেই, 10-15 ফুটের পুরো চট্টান। হ্যাঁ, ও তো গলছে ধীরে ধীরে। ও বাবা, কি বাপরে বাপ, কি রাস্তা, ভয়ঙ্কর সুন্দর। কেন এত টাফেস্ট পাস বলে বুঝতে পারলাম। অদ্ভুত দেখতে লাগছে ভাই, অদ্ভুত দেখতে লাগছে এই জায়গাটা। রাস্তা খারাপ, বাপরে বাপ, এটা কি ভাই, বাহ, হোয়াট আ ভিউ ম্যান, সিরিয়াসলি এ বর্ণনা করা যাবে না, এত সুন্দর দেখতে। একদমই তাই, আলাদাই স্ট্রাকচার পাথরগুলোর, পাহাড়ের কিভাবে যে আটকে আছে কে জানে, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি স্লাইড করে পড়ে যাবে সব পাথরগুলো। বেসিক্যালি জজিলা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ পাস, যেটা কাশ্মীর ভ্যালিকে লাদাখের সাথে কানেক্ট করে। জজিলা ডিসকানেক্ট হয়ে যাওয়া মানে কাশ্মীরের সাথে লাদাখ পুরোপুরি বিচ্ছিন্ন। 1948 সালে জজিলা পাস দখল করার জন্য পাকিস্তান একবার উঠে পড়ে লেগেছিল, আর্মি এসেও ছিল তখন, সেই বিখ্যাত মিশন। বাপরে পাবি কি
বিখ্যাত মিশন হয়েছিল মিশন বাইসন, যেখানে এই জজিলা পাসের ওপরে ট্যাঙ্কার নিয়ে লড়াই করেছিল ইন্ডিয়ান আর্মি। ভিউ যা পাচ্ছি ভাই সেরা, জজিলা পাসের অসাধারণ ভিউ। তো আপাতত আমরা চলে এসেছি জজিলা পাস ক্রস করে অলরেডি। এই যে 0 পয়েন্ট, যেটা জজিলা 0 পয়েন্ট আর কি, বরফ পড়ে আছে এখন অবধি স্টিল নাও। এই যে সামনে দেখতে পাবে বরফ পড়ে আছে, গাড়িগুলো নিচে নামানো যায় কিন্তু পুলিশ গাড়ি তুলে দিচ্ছে আর দাঁড়াতে দিল না, সেই জন্য আমরা চলে আসছি আর কি। তো এদিককার পাহাড়টা যদি দেখো তাহলে এইরকম, সেই যে ওখানে গাড়ি পার্কিং করে রেখেছি, আর এই জায়গাগুলো সবগুলো থেকে অ্যাভালাঞ্চ নামে আর কি। এই 1:22-এর মতন টাইম হচ্ছে, বাইরের টেম্পারেচার এই মুহূর্তে ওই 13-14 এইরকম হবে। প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে, সাধারণত হাই মাউন্টেন পাশে যেরকম হয়ে থাকে আর কি। দূরে পাহাড়গুলোতে পুরো বরফ পড়ে আছে, আর সামনে এই যেই বরফের ওপরে সবাই ছবি টবি তুলছে, রিল বানাচ্ছে। ওয়েলকাম টু মাইটি জজিলা। ও আমরা জজিলা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আর কি। জজিলার অ্যালটিটিউড 11,532 ফিটের কাছাকাছি। তো জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ এই দুটোর মিডল পোর্শনে এই জজিলা পাস পড়ে আর কি। তো আমরা জজিলা পাসের এই 0 পয়েন্ট জাস্ট ক্রস করলাম বা করছি আর কি। তো আশা করি এরপরে সেরকম আর কিছু কনজেশন পাবো না, মাঝে মধ্যে হয়তো কিছুটা প্যাচ হয়তো খারাপ পেতে পারি, তারপরে আশা করা যায় যে রাস্তা অনেকটাই বেটার হবে। জজিলাতে বেশ ভালোই ঠান্ডা ছিল, প্রায় টেম্পারেচার শো করছে প্রায় 14 ডিগ্রির মতন, আর হাওয়া দিচ্ছে বলে আরও বেশি ঠান্ডা লাগছে আর কি। তো এখান থেকে দ্রাস দেখাচ্ছে 37 কিলোমিটার, মানমান টপ 42 কিলোমিটার, ওয়ার মেমোরিয়াল দ্রাস 43 কিলোমিটার। তো তার মানে নেক্সট দ্রাসের পরে আরও 45 কিলোমিটার বা 40 কিলোমিটার গেলে, বা তার থেকে আরেকটু বেশি হবে আই থিঙ্ক, কার্গিল পড়বে আমাদের। তো এইখানে লোকেশনটা ঠিক এইরকম, পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা ফ্ল্যাট ল্যান্ড, সেখানে পার্কিং প্লেস আছে, সেই উপরে শিব মন্দির একটা সুন্দর বেশ। তো এটা হলো মেন ব্যাটেল ট্যাঙ্ক 55, এরকম লেখা আছে আর কি, ডেসক্রিপশন দেওয়া আছে। তার মানে যুদ্ধে এই ব্যাটেল ট্যাঙ্কটা ইউজ হয়েছিল আর কি। আর এটা হলো জজিলা ওয়ার মেমোরিয়াল, এখানে কিছু শহীদ জওয়ানদের নাম লেখা আছে, স্মৃতিসৌধ করা আছে। পাশ থেকে সেই দূরে বয়ে চলেছে গ্লেশিয়ারের জল। জজিলা ক্রস করার পরে এই দেখো পুরো বরফের চট্টান হয়ে আছে, একদিকটা খাই আছে, খাই মানে নিচটাতেও বরফ আছে আর কি, আর ডান দিকটাতে গোটাটাই বরফের চট্টান যাকে বলে। ওয়েলকাম টু লাদাখ, তার মানে আমরা জম্মু কাশ্মীর ছেড়ে লাদাখে এন্টার করলাম। তো সামনেই পড়বে দ্রাস, আর কিছুক্ষণের মধ্যেই কোল্ড ডেজার্ট, ভারতের শীতলতম স্থান। NH1 কার্গিল অব্দি নিয়ে যাবে আর কি, কার্গিল কি অ্যাকচুয়াল লে অব্দি কানেক্ট করবে। তো NH1-এর কন্ডিশন খুব ভালো, দারুণ হাইওয়ে। জজিলার কাজটাই একমাত্র খারাপ দিন, তারপরে জজিলা ক্রস করার পর থেকে আপাতত তো রাস্তা খুব সুন্দরই দেখতে পাচ্ছি আর কি। জজিলা পার হতেই হঠাৎ বদলে গেল চারপাশের ল্যান্ডস্কেপ। কাশ্মীরের সবুজ উপত্যকা বিদায় নিয়ে আমাদের স্বাগত জানালো লাদাখের কোল্ড ডেজার্ট বা ঠান্ডা মরুভূমি। দ্রাস নদীকে সঙ্গী করে আমাদের গাড়ি ছুটে চলল বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতি অঞ্চলের বুক চিরে। আবহাওয়া এখানে কনকনে ঠান্ডা, কিন্তু চারপাশের হিমালয়ের এই রুক্ষ সৌন্দর্য যেন চোখে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা এখন যে জায়গাটাতে আছি এখান থেকে দ্রাসের ডিস্টেন্স আরও 15 কিলোমিটার্সের মতন। তো ল্যান্ডস্কেপ তো পুরোপুরি চেঞ্জ হয়েই গেছে জজিলা ক্রস করার পর বা জজিলার আগে থেকে। এক একটা পাথরের রং এক এক রকম, মাঝে মধ্যে দেখা যাচ্ছে কখনো সবুজ, কখনো লালচে, কখনো বাদামি, এরম টাইপের পাথর কালারের। দূরে দেখো অলরেডি মেঘ চলে এসছে, অনেক ক্লাউড চলে এসছে ওপরে। বৃষ্টি না হলেও খুব শিগগিরই বৃষ্টি নামবে। দ্রাসে ঢোকার আগেই একটা পেট্রোল পাম্প আছে, আপাতত ভারত পেট্রোলিয়ামে দেখতে পেয়েছি, আগে হয়তো আরও আছে। গাড়ি চালিয়ে মজা আছে এই রাস্তায়, প্রায় 60-60-এর মতন স্পিডে গাড়ি যাচ্ছে, একদম সুন্দর পাটা রাস্তা, মনে হচ্ছে না হাইওয়েতে গাড়ি চালাচ্ছি। জজিলা ক্রস করার পরে যত ওই আফিল বা ডাউনহিল ক্লাইম্ব ছিল সেটা পুরোটাই শেষ হয়ে গেছে। এখন পুরো ভ্যালির মতন, ভ্যালির ওপর দিয়ে রাস্তা, একদম স্ট্রেট রাস্তা পুরো চলেছে। জজিলা থেকে দ্রাস আরেকটু নিচে, জজিলা 11,600-র মতন, দ্রাস আরেকটু নিচে। তো অলমোস্ট আমরা দ্রাসের কাছাকাছি চলে এসেছি আর কি। তো এখান থেকে খুব বেশি হলে 2 কিলোমিটারের মতন হবে দ্রাস। তো এইরকম একটা লোকেশনে দাঁড়ালাম, ভারী অদ্ভুত সুন্দর এই ল্যান্ডস্কেপ দেখো। অলরেডি ক্লাউডি হয়ে গেছে, সানি ওয়েদার থাকলে আরও বেটার ভিউ আসতে পারতো, কিন্তু যেহেতু পুরোটাই ক্লাউডি হয়ে গেছে সেই জন্য খুব একটা বেশি স্যাচুরেটেড লাগছে না ল্যান্ডস্কেপটা, কিন্তু যা লাগছে সেটা সত্যিই অসাধারণ। ওপরের জাস্ট পিকগুলোকে লক্ষ্য করো,
আমরা মেন দ্রাসে ঢুকে গিয়েছি। রাইট সাইডে দ্রাস ডিস্ট্রিক্ট পুলিশের অফিসটা আমরা ক্রস করলাম আর কি। গভর্নমেন্ট হাই সেকেন্ডারি স্কুল দ্রাস, গোটাটাই পুরো মার্কেট এরিয়া, গ্রসারি দোকান থেকে শুরু করে সবকিছু আছে যা দেখতে পাচ্ছি। 1995-এ রেকর্ড টেম্পারেচার ড্রপ করেছিল এখানে -60, আর নর্মাল -45, -40 এগুলো কমন চলতে থাকে এখানে। সাইবেরিয়ার পরে সেকেন্ড কোল্ডেস্ট জনবসতিপূর্ণ এরিয়া হচ্ছে আমাদের এই দ্রাস। সেই দূরে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে। বাহ, এই পাহাড়টার শেপ ভারী অদ্ভুত, পরপর কয়েকটা পার্টে পার্টে খাঁজ কাটা পুরো। তো আমরা এখন আছি হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। অনেক দিনের একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছা ছিল কার্গিল ওয়ার মেমোরিয়ালে আসবো, অন্তত নিজের গাড়ি নিয়ে যখন এন্টায়ার লাদাখ ট্রিপ করবো তখন এইখানে এসে পৌঁছাবো আর কি। কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট করে একটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেটা আজকে আমাদের সম্পূর্ণ হলো। আর তো আমরা যে রাস্তাটা এখন মানে যে ওয়েটাতে উপর দাঁড়িয়ে আছি আর কি, এটাই হচ্ছে বিজয় মার্গ। 1999 সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে যুদ্ধ চলেছিল আর কি। 26 জুলাই বিজয় দিবস হিসাবে পালন করা হয়। আমাদের যেখানে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে আর কি, এর ঠিক পিছন দিকটাতে দুখানা পিক আছে, একটা হচ্ছে টলোলিং হাইটস আর একটা হচ্ছে টাইগার হিল, যে জায়গাটায় মেন পাকিস্তানি আর্মিরা অ্যাটাক করেছিল এবং তারপরে দীর্ঘ 2 মাসের লড়াইয়ের পর ইন্ডিয়ান আর্মি ওদেরকে পাকিস্তানকে হটিয়ে দিয়ে আবার রিকভার করে নেয় জায়গাটা। কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই চারপাশের পরিবেশটা যেন একদম বদলে যায়। এক অদ্ভুত নীরবতা আর সম্মান জড়িয়ে আছে এখানকার বাতাসে। এখানে রয়েছে অমর জওয়ান জ্যোতি, যা 24 ঘন্টা অবিরাম জ্বলছে। আর এই জ্যোতির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এর ঠিক পেছনেই রয়েছে ওয়াল অফ হিরোজ। এখানে খোদাই করা রয়েছে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া 527 জন ভারতীয় সেনার নাম। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, মনোজ কুমার পান্ডে, যাদের বীরত্বের গল্প আমরা বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি, আজ তাদের নামের সামনে দাঁড়িয়ে চোখটা কেমন যেন ভিজে আসে। তারা সেদিন নিজেদের আজকে বিসর্জন দিয়েছিলেন আমাদের আগামীকালের জন্য। তো প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কার্গিল ওয়ার মেমোরিয়ালে। তো আমরা এখন 5টা 6-এর মতন বাজে, আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট করে ফিরছি। পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। ওয়েদার দেখেই বুঝতে পারছো বাইরে ভালো রকম বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল, বিশাল ঠান্ডা। আমাদের মেন যে কার্গিলে স্টে আছে আজকে, সেটা প্রায় এখনো 1 ঘন্টা মতো লাগবে। এ যেন আরো একটা অন্যরকম, মানে কোনো কিছুকেই খারাপ বা মন খারাপ লাগছে এরকম কিছু বলাই যাবে না। প্রত্যেকটা জিনিসের যেন আলাদা একটা মোহময় সৌন্দর্য আছে। সো মোটামুটি কার্গিল পৌঁছাতে আমাদের এখনো 40 কিলোমিটার্সের কাছাকাছি পড়ে আছে। অ্যাকচুয়াল কার্গিল ওয়ার মেমোরিয়ালটা কার্গিলের থেকে অনেকটা আগে পড়ে। তো সকাল থেকে 164 কিলোমিটার্সের মতন আমাদের জার্নি হয়ে গেছে। আর সামনের ল্যান্ডস্কেপ সত্যি অতুলনীয়। না জানি এন্টায়ার লাদাখ ঘুরলে আরও কী কী সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবো, কিন্তু আপাতত যা দেখতে পাচ্ছি আর কি বর্ণনা করে বোঝানো যায় না। ভিউটা দেখে মনে হলো রাস্তাটা এমনভাবে মিশেছে আর কি, যেন মনে হলো পুরো ডাইরেক্ট নদীতে গিয়ে নামছে আর কি। তো এই নদী ইন্ডাস রিভারই পুরো একদম আপ টু লে অব্দি ফলো করবে আমাদেরকে। যেন হাতে আঁকা পাহাড়টা, না দেখে মনে হচ্ছে কি ডিজাইন করা আছে পাহাড়টার গায়ে কিছু না কিছু, ত্রিভুজ, সামন্তরিক, চতুর্ভুজ, সার্কেল। নিমো 189, লে 225, লামায়ুর 102 কিলোমিটার। থাকে থাকে সাজানো আছে পাথরগুলো, মাঝখানে মাঝখানে গোঁজা দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। একটা খুলে দিলে সব পড়ে যাবে হুড়মুড়ি। কার্গিলের ল্যান্ডস্কেপ ভাই অসাধারণ, যা দেখতে লাগছে। আর প্রচন্ড জোরে বাতাস বইছিল যখন আমরা জাস্ট এন্ট্রিটা করছি আর কি, তখন প্রচন্ড জোরে বাতাস বইছে। তো এবার আমাদের মেন কাজ হচ্ছে কার্গিলে ঢুকে আমাদের থাকার আস্তানাটা খুঁজতে হবে, যেহেতু আমরা সেরকম কিছু বুক করে আসিনি। দারুণ লাগছে। হ্যাঁ সিরিয়াসলি দারুণ লাগছে নদীটা, দারুণ। এখানে অনেকটা চওড়া হয়ে গেছে নদীটা। সামনের পাহাড়টা অদ্ভুত দেখতে লাগছে। উপরে পাহাড়টা চূড়াতে বরফ, মাঝখানের একটা পোর্শন ডার্ক পোর্শন, সেখানে ছায়া পড়েছে, আর তার নিচের পার্টটা হচ্ছে আবার সূর্যের আলো পড়েছে। একটা পাহাড়ের 3 রকম কালার মনে হচ্ছে দেখে। এর ভেতরেই মনে হয় হোমস্টে বাগেরা বা হোটেল বাগেরা সব আছে আর কি। ম্যাপ তো আমাদেরকে সেরকমই শো করছে। চারধারে বেশ দোকানপাট আছে, কম্বল বিক্রি হচ্ছে দেখছি। আশা করি খাবার দোকান থেকে শুরু করে মার্কেট এরিয়া। তো এইটা হচ্ছে ফতেমা চক। কি সুন্দর দেখতে লাগছে পাহাড়টা। দেখ সূর্যের আলোটা পড়েছে, দেখ শুধু তাকিয়ে একবার। একটা পোর্শনে পড়েছে, বাকিটা অন্ধকার।
আপাতত আমরা কার্গিলে পৌঁছে হোটেলে চেক ইন করে গেছি। তা এই হচ্ছে উপরে হোটেলের টেরিস। হোটেলের নাম হচ্ছে হোটেল ব্রাউন হিল। এই হোটেলটা বুক করার একমাত্র ক্রেডিট হচ্ছে ম্যাডামের। একবার ফোন লাগিয়েছে যে হোটেলে, সেই হোটেল বলেছে হ্যাঁ রুম আছে, সেটাতেই চলে এসছে। দারুণ রুম, দারুণ ভিউ। আর এই হচ্ছে এই হোটেলের টেরিস থেকে গোটা কার্গিলের ভিউ। দেখো কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ ল্যান্ডস্কেপ সত্যিকারের। গোটা কার্গিলটা দেখা যাচ্ছে এইখান থেকে। অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। দূরে সেই পাহাড়ের ওপরে দেখো, ওপরটা হচ্ছে মেঘের ছায়া পড়েছে, আর নিচের পোর্শনটাতে তো মেঘের ছায়া, আর মাঝখানটা সূর্যের আলো পড়েছে। দারুণ অসাধারণ একটা ভিউ। আর উপর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আকাশে মেঘের বুক চিরে সূর্যের আলো যে ওইখান থেকে নামছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড প্লাস গাড়ির পার্কিং প্লেস বা ট্যাক্সি স্ট্যান্ড, এরকম বলতে পারো আর কি। আর এখান থেকে নদীটা বয়ে চলেছে। এই হচ্ছে দেখো পেছনে অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, অসাধারণ একটা সিনিক বিউটি। আকাশ পুরো ক্লাউডি হয়ে গিয়েছিল, মাঝখানে মাঝখানে বৃষ্টি হচ্ছিল আর কি। আর তবে ভালো খবর এটাই, আকাশ আবার কাটছে, নীল আকাশ দেখা গেছে, কালো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে বটে। এত বেশি ঠান্ডা বাতাস চলছে, আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক সত্যিকার প্রচণ্ড ঠান্ডা বাতাস চলছে। তো এই হচ্ছে গাড়ির পার্কিং প্লেস হোটেলের, সেফ পার্কিং প্লেস। মানে এটা একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং আছে, তার নিচেই হচ্ছে পার্কিং প্লেসটা। মানে পার্কিং থেকে বেরিয়ে দেন হোটেলে এন্ট্রি করার গেট হচ্ছে এইটা। আমরা এই দিকটা দিয়ে গাড়িটা নিয়ে ঢুকলাম আর কি। গেটটা একবার দেখিয়ে দিচ্ছি চলো। এইটা হচ্ছে গেট, যে মেন এন্ট্রান্স। এই যে হোটেল ব্রাউন হিলস। আমরা অ্যাকচুয়ালি আছি একদম টপ ফ্লোরে। হ্যাঁ রে, কী করছিস এগুলো? এই যে ড্রাইভারের সেবা হচ্ছে, হোমমেড চিকেন আর রাইস বানানো হচ্ছে চুপি চুপি। এখানে হচ্ছে ভাত অলরেডি একবার ফুটে গেছে, চাপা দিয়ে রাখা আছে, ধীরে ধীরে হয়ে যাবে। তো ওই সব জায়গায় এসে নিজের হাতে তৈরি করে খাবার মজাই আলাদা। আর আপাতত আমি চিপসের মজা নিচ্ছি, লেজ। তো এখন টাইম হচ্ছে অলমোস্ট 9:31। তো কালকের প্ল্যানিং হচ্ছে এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব লেহর উদ্দেশ্যে। আজকে তো জার্নি তো প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস ছিলই। মাঝখানে একটু বৃষ্টি এসে কার্গিল ওয়ার মেমোরিয়ালে যখন আমরা ছিলাম, ওই টাইমটুকুনি ঘেঁটে দিল। আদারওয়াইজ দারুণ ট্রিপ হয়েছে, দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ ল্যান্ডস্কেপ আমরা এনজয় করেছি। শুধু যদি ওয়েদারটা শেষের দিকে একটু ভালো থাকতো, তাহলে আমরা একটু বেটার টাইম কাটাতে পারতাম ওয়ার মেমোরিয়ালে। আজকের ভিডিও এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।